প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক নতুন মাত্রায়, সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফসের গুরুত্বপূর্ণ বৈঠক। চরম ক্ষুব্ধ বিএনপি, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে অসন্তোষ। জামাতের অপপ্রচার খণ্ডন, গোলাম পরোয়ারের সতর্কবার্তা। কওমি ঘরানার 5 দলের সঙ্গে জামাতের জোট, 100 আসন ছাড়ের খবরে আলোড়ন। শুনুন বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক সম্পর্ক নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামশাদ মির্জা। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদারের ইঙ্গিত মিলেছে এই বৈঠকে। ঢাকায় সেনা সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেনারেল শাহিদ শামশাদের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে দুই দেশের সেনা কর্মকর্তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার এবং পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে সম্পর্ক বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। দীর্ঘদিন পর বাংলাদেশ ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক নেতৃত্বের এই সাক্ষাৎ কূটনৈতিক অঙ্গনে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতি পরিবর্তনের সময় এই সাক্ষাৎকে আস্থা পুনর্গঠনের পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস চেয়ারম্যান হিসেবে শাহিদ শামশাদ মির্জা 2022 সাল থেকে দায়িত্বে আছেন। অন্যদিকে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বছর দায়িত্ব নেন। তার নেতৃত্বে সেনাবাহিনী ইতিমধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সাক্ষাৎকে কেন্দ্র করে অনেকেই আশা করছেন বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক আবারও নতুন মাত্রায় প্রবেশ করতে পারে। তবে বিশ্লেষকেরা বলছেন, এটি শুধুই আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ হলেও এর পেছনে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা বার্তা লুকিয়ে আছে। এদিকে বিএনপি তীব্র ক্ষুব্ধ জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে। দলের শীর্ষ নেতা বলছেন, কমিশনারের প্রস্তাব ঐক্যের বদলে জাতীয় অনৈক্য সৃষ্টি করছে। কমিশনের প্রস্তাব ঐক্যের বদলে জাতীয় অনৈক্য সৃষ্টি করছে। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, কমিশনারের সুপারিশ অবান্তর। তাদের মতে, জুলাই সনদ বাস্তবায়নের আগে জাতীয় ঐকমত্য কমিশনের গণভোটের প্রস্তাব ঠিক নেই। তাদের মতে, জুলাই সনদ বাস্তবায়নের আগে জাতীয় ঐকমত্য কমিশনের গণভোটের প্রস্তাব ঠিক নয়। আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বিএনপির অবস্থান প্রথম দিন থেকে অপরিবর্তিত। গণভোট এবং নির্বাচন একসাথে হলেও দুটি আলাদা ব্যালটের মাধ্যমে হবে। নতুন করে জুলাই সনদ সামনে আনার সুযোগ নেই এবং এ নিয়ে আলাপ আলোচনারও কোনো প্রয়োজন নেই। এছাড়া দলের আরেক শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, কমিশনের সুপারিশে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো উল্লেখ নেই। বিএনপি ও অন্যান্য দলের পূর্ব নির্ধারিত মতামতগুলোকে অগ্রাহ্য করে সুপারিশনামায় যুক্ত করা হয়েছে অনেক নতুন আদেশ, যা জুলাই সনদ বহির্ভূত। সালাউদ্দিন আরো বলেন, জুলাই জাতীয় সনদে মোট 84টি দফা ছিল। বিভিন্ন দলের কিছু ভিন্ন মত বা নোট অফ ডিসেন্টও সেখানে সংযুক্ত ছিল, কিন্তু কমিশনের সুপারিশে তা প্রতিফলিত হয়নি। ফলে এটি জাতীয় ঐকমত প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য তৈরি করেছে। বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করা উচিত, তবে কমিশনের প্রস্তাব তা কার্যকর করতে ব্যর্থ। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের বিভ্রান্তিকর সুপারিশ ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে দেশের নির্বাচনী পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। তাই বিএনপির এই প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিএনপি তাদের অবস্থান অটল রেখেছে। কমিশনের সুপারিশের বিরোধিতা করে তারা বলছে, জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট এবং নির্বাচন দুটি আলাদা ব্যালটের মাধ্যমে হবে। এদিকে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, জামাত বেহেশতের টিকিট বিক্রি করছে, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য। মিয়া গোলাম পরোয়ার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন, এই ধরনের বক্তব্য সম্পূর্ণ অপপ্রচার এবং ভিত্তিহীন। তিনি বলেন, কোথাও এ ধরনের বক্তব্যের কোনো ভিডিও বা অডিও প্রমাণ পাওয়া যায়নি। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন,
বরং অনেক প্রমাণ রয়েছে যে ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এ ধরনের বক্তব্য প্রচার হয়েছে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে রাজনৈতিক ভুল তথ্যের কারণে বিভ্রান্তি সৃষ্টি না হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনের সময় এ ধরনের অপপ্রচার সাধারণ হলেও তা ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে। তা রাজনৈতিক দলগুলোকে তাদের বক্তব্যের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণকেও তথ্য যাচাই করে গ্রহণ করতে হবে। এদিকে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক আদর্শিক সম্পর্কের কারণে বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলো ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সে সম্পর্কে সেতুবন্ধন অনেকটাই ভেঙে যায়। পরবর্তীতে পিয়ার সহ বিভিন্ন দাবি নিয়ে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনের মধ্য দিয়ে এই দূরত্ব আরও স্পষ্ট হয়। বিএনপির সঙ্গে সম্পর্ক শিথিল হওয়ার পর ধর্মভিত্তিক দলগুলো পরস্পরের আরও ঘনিষ্ঠ হয় এবং নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আদর্শিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী দলগুলোর সঙ্গে আমাদের রাজনৈতিক ও নির্বাচনী সমঝোতা হতে পারে। কার সঙ্গে জোট হবে বা সমঝোতা হবে তা সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের কওমি ঘরানার অধিকাংশ বড় দল দেওবন্দ আদর্শের অনুসারী, যাদের সঙ্গে জামাতের মওদুদি মতবাদ নিয়ে দীর্ঘদিনের মতভেদ রয়েছে। তবে সেই আকীদাগত বিভেদ সরিয়ে নির্বাচনী সমঝোতায় আসতে চায় ইসলামপন্থী 5টি দল। 300 আসনের মধ্যে অন্তত 100 আসন দাবি করছে ইসলামী আন্দোলন। মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস চাইছে 50টি আসন, আর বাকি 3 দলের দাবি 70 থেকে 80টি আসন। দলগুলোর নেতারা জানান, আকীদাগত মতভেদ ভুলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অভিপ্রায়ে তারা জোট নয়, আসন ভিত্তিক সমঝোতায় যেতে চান। তবে বিএনপি শিবিরে এই নতুন জোট তেমন কোনো উদ্বেগ সৃষ্টি করেনি। নির্বাচনী তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা আসবে বলে জানা গেছে। এরই মধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে এবং শরিকদের কাছে শতাধিক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে জামাত ইসলামী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বৃহত্তর ইসলামী স্বার্থে আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ হচ্ছি। অর্ধ শতাধিক প্রার্থী রয়েছে যারা শক্ত অবস্থান নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছে। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বলেন, একটি আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে। যেখানে যে দল ভালো সম্ভাবনা তৈরি করতে পেরেছে সেখানে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। কেউ বেশি পাবে, কেউ কম পাবে, এটাই বাস্তবতা। তফসিল ঘোষণার পরপরই আমরা সমঝোতার অবস্থান স্পষ্ট করব। অন্যদিকে এমন কৌশলের পাল্টা হিসেবে দেওবন্দ আদর্শের বিভিন্ন ইসলামী গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি। ইতিমধ্যে কওমি ঘরানার সবচেয়ে পুরনো দল জমিয়তে উলামায়ে ইসলামের 4 নেতাকে নির্বাচনী কাজে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভোটের মাঠে জামাত জোটের তেমন কোনো প্রভাব নেই। তার ভাষায়, অনেক 0+0+0=0, তাই এগুলো নিয়ে আমরা অত চিন্তা করি না। বিএনপিও তো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। নির্বাচনের আগে ইসলামের জিকির তুলে রাজনীতি করা দেশের জন্য সঠিক আচরণ নয়। আর জামাতকে আমরা এখন আর তেমন কোনো শক্তিশালী দল হিসেবে দেখি না। তাছাড়া আসন সমঝোতা হলেও ইসলামপন্থী জোটে এখনো একক কোনো নেতৃত্ব গড়ে ওঠেনি। জোট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা সে বিষয়েও এখনো সুরাহা হয়নি। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।